পিডিবি পল্লী দুইটা সংস্থাতে লোডশেডিং চলতেছে। আপনি হালুয়াঘাট বাদ দিয়ে যদি ময়মনসিংহ যান, আপনি যদি এর বাইরেও যান, আমি কিছুদিন এই শুক্রবারে আমি বাসায় গেছিলাম, শনিবার রাতের বাসায় আসছি, 1 ঘন্টা পর পর লোডশেডিং, 1 ঘন্টা পর পর লোডশেডিং। রাতের বেলা দেখলাম টানা 2 ঘন্টা লোডশেডিং। কিন্তু আমাদের ঈশ্বরদী কিন্তু থানা শহরের মধ্যে যদি বাংলাদেশের থানা শহর হিসাব করেন তাহলে যদি বলতে হবে ওটা স্বর্গ। জেলা শহরে যদি হিসাব করেন বা বগুড়া হলো বাংলাদেশের জেলা শহরের স্বর্গ। আপনি যদি ডিভিশন হিসাব করেন রাজশাহী হলো বাংলাদেশের ডিভিশনের স্বর্গ। আপনি যদি রাজশাহীতে রাতের বেলা বের হন দেখবেন যে রাজশাহী কেমন। কিন্তু ওসব এইরকম স্বর্গগুলোতেও মনে করেন যে প্রতি 1 ঘন্টা পর পর লোডশেডিং চলতেছে। হালুয়াঘাটে পিডিবির অবস্থান একটু ভালো, কারণ হলো হালুয়াঘাটে পিডিবির গ্রাহক 18,000, 4টা মাত্র ফিডার। তাহলে 18,000-এ যদি 4টা ফিডার থাকে, আপনি যদি গড় করেন এভারেজ প্রতিটা ফিডারে 4,500 লোক, 4,500 গ্রাহক। আমাদের 7টা ফিডারে আছে 65,000 গ্রাহক। তার মধ্যে শুধুমাত্র একটা ফিডার যেটা আমতলী ইউনিয়নের দিকে, সেখানে আছে 5,500। বাকি 60,000 গ্রাহক 6টা ফিডারে। তার মানে প্রত্যেকটা ফিডারে আমার 10,000 করে গ্রাহক। আমাকে যখন 5 মেগাওয়াট লোড দেয়, আমি 2টার বেশি ফিডার চালাতে পারতেছি। বরাদ্দ মূলত পিডিবি করলে সেম, অলমোস্ট সেম 5 মেগাওয়াট আছে না, তার মধ্যে 6 মেগাওয়াট হালুয়াঘাটের জন্য এবং 4 মেগাওয়াট দোয়ার জন্য। তার মানে আপনি 5 আর 6 11 মেগাওয়াট পাইতেন। এখন ওই 6 মেগাওয়াটের কোনোটাই কম না। সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? সংসদ ভেঙে যাবে, তারপরে সার্ভিসটা বন্ধ হয়ে যাবে এই জন্য। সাইম সাহেব যখন এটা বিদ্যুৎ বিভাগ জানে, নতুন কিছুতে নতুন সেটআপ আসছে, তারা তাদের মতন অভ্যন্তরীণভাবে। সাইম সাহেব যখন না ছিলেন তখন কি আপনি এই 5 মেগাওয়াট দিয়ে চালাইতেন? 5 মেগাওয়াট সেচের সিজনে, তো যখন সেচের সিজন আসে শীতের মধ্যে, তখন 5-এর জায়গায় 7-8 এইভাবে চালাতে হতো। কিন্তু নরমালি এই 5 দিয়ে চালাইতেন? 5ই মোটামুটি 5ই। এতটুকু ভোগান্তি তো এর আগে ছিল না। এর আগে বলতে 21 সাল পর্যন্ত হালুয়াঘাটটা পুরো বাংলাদেশে কিন্তু আপনার লোডশেডিং ছিল না। পুরো বাংলাদেশে 21 সালের আগস্ট পর্যন্ত লোডশেডিং ছিল না। 21 সালের আগস্টের পর থেকে যেদিন প্রথম শেভরন কোম্পানি তাদের আপনার গ্যাস পাইপলাইনের মধ্যে যখন বালুর একটা কথা বললো যে এরকম কারণে গ্যাস উত্তোলন বন্ধ আছে, তো ওইটার পর থেকে মূলত আসলে পুরো বাংলাদেশে কন্টিনিউয়াস লোডশেডিং চলতেছে। শেভরন কোম্পানির ওটা চললো অলমোস্ট প্রায় 4 মাস। ডিসেম্বরের পরে জানুয়ারি থেকে একটু কম্পেনসেশন আসলো, তারপরে আবার সেচের সিজন পার হওয়ার পরে আবার লোডশেডিং। এই লোডশেডিংটা মূলত ওইটার পর থেকে 21 সালের আগস্টের পর থেকে অলমোস্ট কন্টিনিউয়াস প্রসেস হিসেবে চলতেছে। আপনার এই 7টা ফিডারের 2টা ফিডার একসাথে চালান, কয় ঘন্টা পর পর বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন এবং প্রতি ফিডারে আবার কয় ঘন্টা পর পর সংযোগ হয়? 2 ঘন্টা পর পর চালাতে হচ্ছে। বিচ্ছিন্ন হচ্ছে 2 ঘন্টা পর পর, নাকি 2 ঘন্টা পর পর সংযোগ? 2 ঘন্টা পর পর সংযোগ হচ্ছে। কতক্ষণের জন্য? 1 ঘন্টার জন্য। প্রতি 2 ঘন্টা পর পর 1 ঘন্টার জন্য সংযোগ হচ্ছে। দিনের বেলা একটু চাহিদা কম থেকে তখন আমরা 5 মেগাওয়াট বা 5.5 মেগাওয়াট বরাদ্দ দিলে 3 ফিডার চালাতে পারি। তখন 1 ঘন্টা পর পর সংযোগ দেন। হ্যাঁ, প্রতি 1 ঘন্টা পর পর 1 ঘন্টার জন্য লোডশেডিং। আসলে কি এটা টাইম হলে চলে, নাকি কোনো বিশেষ সুবিধার কারণে বিশেষ মহল পায় সুবিধা এরকম? বিশেষ মোড় কি আছে হালুয়াঘাটে? বিশেষ মোড় কি আছে এখন? আমি এখন পর্যন্ত কাউকে নোটিশ করি নাই যে হালুয়াঘাটে এমন একটা বিশেষ ডিবি করলে দুইটা সংস্থাতে লোডশেডিং চলতেছে। আপনি হালুয়াঘাট বাদ দিয়ে যদি ময়মনসিংহ যান, আপনি যদি এর বাইরেও যান, আমি কিছুদিন এই শুক্রবারে আমি বাসায় গেছিলাম, শনিবার রাতের বাসায় আসছি, 1 ঘন্টা পর পর লোডশেডিং, 1 ঘন্টা পর পর লোডশেডিং। রাতের বেলা দেখলাম টানা 2 ঘন্টা লোডশেডিং। কিন্তু আমাদের ঈশ্বরদী কিন্তু থানা শহরের মধ্যে যদি বাংলাদেশের থানা শহর হিসাব করেন তাহলে যদি বলতে হবে ওটা স্বর্গ। জেলা শহরে যদি হিসাব করেন বা বগুড়া হলো বাংলাদেশের জেলা শহরের স্বর্গ। আপনি যদি ডিভিশন হিসাব করেন রাজশাহী হলো বাংলাদেশের ডিভিশনের স্বর্গ। আপনি যদি রাজশাহীতে রাতের বেলা বের হন দেখবেন যে রাজশাহী কেমন। কিন্তু ওসব এইরকম স্বর্গগুলোতেও মনে করেন যে প্রতি 1 ঘন্টা পর পর লোডশেডিং চলতেছে। হালুয়াঘাটে পিডিবির অবস্থান একটু ভালো, কারণ হলো হালুয়াঘাটে পিডিবির গ্রাহক 18,000, 4টা মাত্র ফিডার। তাহলে 18,000-এ যদি 4টা ফিডার থাকে, আপনি যদি গড় করেন এভারেজ প্রতিটা ফিডারে 4,500 লোক, 4,500 গ্রাহক। আমাদের 7টা ফিডারে আছে 65,000 গ্রাহক। তার মধ্যে শুধুমাত্র একটা ফিডার যেটা আমতলী ইউনিয়নের দিকে, সেখানে আছে 5,500। বাকি 60,000 গ্রাহক 6টা ফিডারে। তার মানে প্রত্যেকটা ফিডারে আমার 10,000 করে গ্রাহক। আমাকে যখন 5 মেগাওয়াট লোড দেয়, আমি 2টার বেশি ফিডার চালাতে পারতেছি। বরাদ্দ মূলত পিডিবি করলে সেম, অলমোস্ট সেম 5 মেগাওয়াট। মাসের 5 তারিখ থেকে আবার যখন 5 দিন কর্মবিরতি দিলাম, তখন বিদ্যুৎ বিভাগের সচিব স্যার আমাদের সাথে বসে বললো যে
আপনারা 2 মাস সময় দেন, আমরা আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে দেবো। তো 2 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন দেখবেন যে আমাদের সমস্যা নেই, তাদের কোনো মাথা ব্যথাই নাই, তখন আমরা জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের আন্দোলন আবার শুরু করলাম। পুরো বাংলাদেশ 80টা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি 80টা ইয়ে থেকে আমরা সবাই লাগাতার 10 দিনের কর্মবিরতি দিচ্ছি। এই 10 দিনের টানা যখন কর্মবিরতি দিলাম, তখন হলো আবার নতুন করে কমিটি হলো আমাদের এই বিষয় নিয়ে। এখন এই যে আমাদের আন্দোলনের বিষয়টা কিন্তু সাধারণ পাবলিক জানে না যে আমরা কবে থেকে করতেছি। আমরা কিন্তু স্টুডেন্ট আন্দোলনের থেকেও অনেক আগে থেকে আন্দোলন করতেছি। তো এই 10 দিন যখন আমরা কর্মবিরতি দিলাম, এই 10 দিন কর্মবিরতি দেওয়ার জুলাই 11 তারিখ থেকে আমরা আবার কাজে ব্যাক করলাম। ব্যাক করার জুলাই 15-16 তারিখ থেকে যখন গভর্নমেন্ট ছাত্রদের উপরে, সাধারণ জনগণের উপরে অ্যাগ্রেসিভ আচরণ শুরু করলো, কারফিউ শুরু হলো জুলাই 17, 18, 19 তারিখ থেকে। এই কারফিউ হওয়ার কারণে ইভেন আমরা যে 10 দিন কর্মবিরতি করছি এবং কারফিউ লাগাতার কারফিউ এটার কারণে মূলত আমাদের ওই সময়টা উনি বলছে যে আমি নতুন আসছি, আমাকে সময় দেন, আমরা কাজ করি, 2 মাস সময় দেন। তো আমরা যখন আবার সদস্যভাবে কাজ করা শুরু করলাম, যখন প্রপার রিডিং করা শুরু হলো, তখন যেসব গ্রাহকের ওই জুলাই মাসে আমরা কারফিউ এবং কর্মবিরতির কারণে যেগুলো করতে পারি না, ওগুলো আবার পড়ে আসছে। এটাই হলো মূলত বেশি আসার কারণ। আর কিছু কিছু গ্রাহকের মিটারের সমস্যার কারণে, এই যে মিটারের সমস্যাটা, এই সমস্যার কারণ হলো আরইবি আমাদেরকে নিম্নমানের মিটার প্রোভাইড করে। আরইবি মানে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, বিআরইবি, আমরা সংক্ষেপে আরইবি বলি। তারা যে বিদ্যুতের মিটারগুলো আমাদেরকে প্রোভাইড করে, এটা বাজার মূল্য 300 টাকাও না, 300 টাকা ক্রস করার কথা না। এমনও আছে যে আজকে একটা গ্রাহকের মিটার লাগাই দেওয়া হয়েছে, 15 দিন পরে তার মিটারে 10,000 ইউনিট পার হয়ে গেছে, অথচ সেই লোক কামলা দেয়। একদিন কামলা না দিলে তার ঘরে পরের দিন চুলা জ্বলে না। এতটাই নিম্নমানের মালামাল দেয়। একটা মিটার যে কোনোটা আগে পিছে নষ্ট হয়, মানে কোনোটা আগে নষ্ট হয়, কোনোটা পরে। একই মিটার যেটা আজকে আমার স্টোরে ঢুকতেছে, সেই মিটার আজকে যদি 2জনের ঘর বাসায় লাগাই, একজনেরটা আগে নষ্ট হচ্ছে, একজনের পরে, একজনেরটা 1 মাসের মধ্যে, আর একজনেরটা 3 মাস বা 10 মাস কিন্তু নষ্ট হচ্ছে। তো এই বিষয় সম্পর্কে তো আপনার অনেকবার বলা হয়েছে, অনেক। তাহলে আপনার কোনো জরুরি স্টেপ কেন নিচ্ছেন? আমরা অনেক, এই যে এটা নিয়ে মূলত এখন সব কাজ চলতেছে, যে আমাদের যে সব দাবি দেওয়া, তারপরে আমাদের এখন এই মাঝখানে একটা যে সময়টা, সেই ক্ষেত্রে আমরা তদন্ত করে মিটারগুলো আবার পরিবর্তন করে দিচ্ছি, এবং তার বাসায় কি কি ব্যবহার আছে, কয়টা ফ্যান আছে, কয়টা লাইট আছে, কয়টা বা মানে মোটর আছে, সব কিছু এভরিথিং আমরা নোট ডাউন করে নিয়ে এসে তদন্ত সাপেক্ষে তার কি কেমন লোড আছে, সেই অনুযায়ী আমাদের যে গড় ব্যবহার, সেই গড় অনুযায়ী গড় বিল করে দেওয়া হচ্ছে। তখন আর গ্রাহকের কিন্তু এই অভিযোগটা থাকতেছে না। অনেকে দেখা যাচ্ছে আপনার এই 10 ইউনিট, 110 ইউনিট ধরেন আপনার বিদ্যুৎ বিল মিটারে আছে, কিন্তু আপনারা বিল উঠাচ্ছেন 200 বা 300 ইউনিট। এই যে অতিরিক্ত বিলটা আপনার কাগজে উঠে আসছে, এই বিলটা আপনারা কেমনে সংশোধন করবেন? আচ্ছা, এটাও সংশোধন করার উপায় আছে। কিছু কিছু ক্ষেত্রে হয় যে হ্যাঁ, মিটার আমাদের গ্লোবাল সংখ্যা এতটাই কম, আমাদের ভালো একটা গ্রাহক আছে 65,000 গ্রাহকের ইয়েতে আমাদের বিদ্যুতের সংযোগ আছে, কিন্তু সেই অনুযায়ী আমার মিটার রিডার মাত্র 20 জন। আমার মিটার রিডার নিম্ন পক্ষে 40 জন মিটার রিডার দরকার, সেখানে আমাদের 20 জন দিয়ে রাখছে 50%। তো এই 50% লোকবল দিয়ে তো 100% সেবা দেওয়াটা কখনোই আসলে সম্ভব না। তো সেই ক্ষেত্রে ওই যে ওইসব গ্রাহকের যাদের একটু সমস্যা হয়, তারা আসলে আমরা সাথে সাথে তাদের সমস্যার সমাধান করে দিই। এবং এই লোকবলের বিষয়টা আমরা আরবিতে অনেকবার জানাইছি যে আমাদের লোকবল কম, আমাদের লোকবল বাড়ানোর জন্য অনেকবার জানানো হয়েছে। মাঝখানে তারা স্টেপ নিয়েছিল, কিন্তু দেশের যেসব জটিল অবস্থার কারণে, জরুরি অবস্থার কারণে নিয়োগ পরীক্ষা এখনো সম্পূর্ণ হয়নি, তবে হবে আর কি। এটা নিয়োগ পরীক্ষার যখন শুরু হবে, সার্কুলার দিবে, তখন টাকা ছাড়া কাজ হয় না। আমি আল্লাহর মধ্যে এমন মনে হয় একটা পার্সন যে বিআরটিতে ঘুষ ছাড়া আমার লাইসেন্স আমি শুধুমাত্র 2,500 টাকা আমি নিয়ে আসছি। আমার কাজ আমি নিজে করে আসছি, ইভেন ব্যাংক ড্রাফটের টাকাটা আমি দিয়ে আসছি। আমার কথা হলো, গ্রাহক তুমি আমার অফিসে আসো, আমার দরজা তো খোলা আছে। আমার অফিসে আসেন, আমার দরজা খোলা আছে, আপনি আমার সাথে কথা বলেন। অনেক গ্রাহক আমার কাছে রিকমেন্ড করে যে ওই স্যারের কাছে যাও, তোমার সমস্যার সমাধান করো। আমি বলি যে আমার কাছে আসেন, বাইরে কোনো মানে লোককে ধরার দরকার নাই। ইভেন আমার যদি আপন ভাই হয়, তাকে আপনি ধরতে যাবেন, আপনি সরাসরি আমার কাছে আসেন। আমি আমার পক্ষ থেকে আমার চেয়ারের ক্ষমতা অনুযায়ী আমার যেটুকু আপনাকে হেল্প করার দরকার,
আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে হেল্প করার। এক্ষেত্রে